নীল শাড়িতে তোকে অপরূপা দৃষ্টি ঝলসানো সুন্দরী লাগে। সেই সৌন্দর্যে না চাইতেও ভস্ম হয়ে যায় আমার দৃষ্টিযুগল। সব রঙের শাড়িতে তোকে দেখার সৌভাগ্য আমার হবে না, কারণ তোকে আগেই বলেছি তোকে শাড়ি পরা অবস্থায় দেখলে আমার দম বন্ধকর অবস্থা লাগে। কিন্তু তবুও একটিবার তোকে আমার প্রিয় রঙের শাড়িতে সজ্জিত অবস্থায় দেখতে চাই। আজন্মের বন্ধুত্বর দাবিদার হিসাবে এতটুকু তো তোর কাছে আমি চাইতেই পারি, তাই না রে শুভ্রা? একটি লাল পরনের সাদা সিল্কের শাড়ি, হালকা রেড পয়েন্ট স্টোন অর্নামেন্টস, একটা বেলি ফুলের গাজরা এবং দুটি লাল সাদা গোলাপের মোড়ানো গিফটের মাঝে এই ছোট্ট চিরকুটটি দেখে দীর্ঘশ্বাস ফেলল শুভ্রা। ইহানের দেওয়া এটি তাকে প্রথম কোনো উপহার নয়, তবে রোহান আর সোনালিকার সাথে সেদিন রেস্টুরেন্টে দেখা হবার পর থেকে ইহানের স্বভাবে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছে সে। আর এই উপহারটুকু সেই পরিবর্তনের অংশ। শাড়িটা বুকে জড়িয়ে নিয়ে শুভ্রা আনমনে বিড়বিড় করে বলতে লাগলো, এখনো আমার কাছে তুমি আজন্মের বন্ধুত্বের দাবিদার হয়েই রয়ে গেলে ইহান ভাইয়া। তোমার প্রতি আমার অনুভূতিটা ঠিক কি সেটা আমি স্পষ্ট বোঝাতে পারলেও আমার প্রতি তোমার অনুভূতিটা সম্পর্কে আমি এখনো সুস্পষ্ট ভাবে বুঝতে পারিনি। হয়তো তুমিও পারোনি, তবে যেদিন বুঝতে পারবে সেদিন খুব বেশি দেরি হয়ে যাবে না তো ইহান ভাইয়া? লাল পরনে সাদা শাড়িতে শুভ্রাকে আজও পরীর মতো লাগছে। উদ্দেশ্যহীন ভাবে সেজে সে ছাদে এসে দাঁড়িয়েছে। ইহান কেন যে তাকে শাড়ি পরে তাদের বাড়ির ছাদে আসতে বলেছে সে নিজেও জানে না। শুভ্রাকে আসতে বলে ইহানের নিজেরই কোনো খবর নেই। সে তা আজ খুব ভোরবেলায় বান্দরবনের নীলগিরি পাহাড়ের ট্যুরে উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তাই সকাল থেকে ঈশা তার বাড়িতে পড়ে রয়েছে। ঈশা দৌড়ে ছাদে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আরে দোস্ত, তুই এখানে? ওইদিকে। কথাটা শেষ করার আগেই শুভ্রার দিকে চোখ যেতেই ঈশা মুগ্ধ নয়নে তার আপাত মস্তক দেখতে দেখতে বলল, বাহ বান্ধবী বাহ, তোকে কি সুন্দর পরীর মতো লাগছে রে। আমি ছেলে হলে তোকে বিয়ে করে নিতাম দোস্ত, বাট এটা তো পসিবল না। কিন্তু আজকে রুহান ভাইয়া তোকে এই রূপে দেখলে তো শেষ। ঈশা মুখ থেকে হঠাৎই রোহানের নাম শুনে ভ্রু কুঁচকে ফেলল শুভ্রা। অবাক হয়ে জিজ্ঞেস করলো, রোহান ভাইয়া মানে? আরে সেদিন সোনালিকা আপুর সাথে রেস্টুরেন্টে গিয়ে তোর যে ছেলেটার সাথে পরিচয় হলো, তুই তো ওর কথা আমাকে বলছিলি। ছেলেটা কেমন গায়ে পড়ে তোর সাথে কথা বলছিল, ওর আচরণ তো সুবিধার মনে হয়নি। কিন্তু আমি তোকে বলেছিলাম না ও তোর উপর ফিদা হয়ে গেছে? সত্যি তাই। মানে? মানে রোহান ভাইয়া তোর সাথে দেখা করার জন্য বাড়ির বাহিরে অপেক্ষা করছে। মানে কি এসবের? আমি কেন তার সাথে দেখা করতে যাব? এত কিছু জানি না, সেজেছিস যখন তখন রোহান ভাইয়ের সাথে দেখা করে আয়। আমার মনে হয় তোদের মধ্যে কিছু একটা হয়ে যাবে। বলে এক চোখ টিপ মেরে শুভ্রাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঈশা টানতে টানতে তাকে নিচে নিয়ে গেল। ইহান, তোমার হঠাৎ করে কি হয়ে গেল? তুমি আমাকে এখন একদমই সময় দিচ্ছ না। দেখা হলেও ঠিকঠাকভাবে কথা বলছো না। হঠাৎ করে এমন করছো কেন, বলবে? ফোনে ইয়ানকে একরাশ অভিযোগ জানিয়ে বসলো সোনালিকা। ইয়ান বিরক্ত হয়ে ফোন কেটে দিতে চাইলো। শুরুতে মেয়েটাকে তার ভালো লাগতো, সোনালিকা তাকে পছন্দ করত বলে রোহানের মধ্যস্থায় তাদের মধ্যে আনুষ্ঠানিক একটা রিলেশনশিপ শুরু হয়। কিন্তু ইহানের মোহ কিছুদিন যেতে না যেতেই হঠাৎ করে কেটে গেছে। এই সম্পর্কটা তার কাছে বোঝার মতো মনে হচ্ছে, কিন্তু একেবারে ভেঙেও ফেলতে পারছে না। পাছে মেয়েটা তাকে প্লেবয় মনে করে না বসে। ইহান নিজেকে যৎসম্ভব শান্ত করে বলল, আমি এখন একটা কাজে এসেছি সোনালিকা, বাসায় গিয়ে তোমাকে কল দিচ্ছি, ঠিক আছে? বলে আর কোনো কিছু শোনার অপেক্ষা না করে কল কেটে দিল ইহান। তারপর দ্রুত পায়ে এগোতে লাগলো শুভ্রাদের বাসার উদ্দেশ্যে। এদিকে শুভ্রাদের বাসায় গেটের কাছাকাছি এসে একটা অপ্রত্যাশিত দৃশ্য দেখে মুহূর্তেই রাগ সপ্তমে উঠে গেল ইহানের। রোহান একদম ফুলবাবু সেজে এসে শুভ্রাকে সামনে রেখে তার সৌন্দর্য নিয়ে রীতিমতো ফ্লার্ট করা শুরু করে দিয়েছে। শুভ্রা বারবার পালায় পালায় করতে চেয়েও রোহানের নাচরবান্দার মতো তাকে আটকে রেখেছে। ইহান রেগে দ্রুত এগিয়ে গিয়ে রোহানকে কিছুটা ধাক্কা দিয়ে কর্কশ্বরে বলতে লাগলো, তোর সমস্যাটা কি? বারবার মানা করেছিলাম না শুভ্রার কাছ থেকে দূরে থাকতে? রোহানও এবার তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, তুই কিন্তু এবার বেশি বেশি করছিস ইরান। বন্ধু বলে প্রথমে কিছু বলিনি, কিন্তু এখন তুই লিমিট ক্রস করে ফেলেছিস।
ইহান রোহানের বুকে ধাক্কা দিয়ে উগ্র স্বরে বলতে লাগলো, কি লিমিট ক্রস করে ফেলেছি? শুভ্রার থেকে দূরে দূরে থাকবি বলে দিলাম। যদি না থাকি তো? একদম চানে মেরে ফেলবো। তোর না গার্লফ্রেন্ড আছে? তাহলে শুভ্রার পিছনে এভাবে আঠার মতো লেগে আছিস কেন? আমার কাজিন, আমার ছোটবেলার বড়বেলার একমাত্র সঙ্গী। আমি আটার মতো লেগে থাকবো না তো তুই থাকবি? ইহান আর রোহানের অবস্থা রীতিমতো হাতাহাতি পর্যায়ে চলে যেতে দেখে শুভ্রা আঁতকে ওঠে তাদের দুজনের মাঝখানে এসে দাঁড়ালো। ঈশা একপাশে দাঁড়িয়ে ঘটনা বুঝতে চেষ্টা করলো। শুভ্রা বিরক্ত হয়ে দুজনের উদ্দেশ্যেই চেঁচিয়ে বলতে লাগলো, উফ, থামবে তোমরা দুজন? কি শুরু করেছো রাস্তার মাঝে? এমনিতেই বাড়ির কেউ দেখে ফেললে আমার অবস্থা কাহিল হয়ে যাবে। এর মধ্যে তোমরা এসব তামাশা শুরু করেছো। প্লিজ যাও তোমরা দুজন এখান থেকে। এই বেটা ইহানের জন্য তোমার সাথে শান্তি মতো কথাও বলতে পারে না শুভ্রা। তবে চিন্তা করো না, একদিন এই বেটার থেকে অনেক দূরে তোমাকে নিয়ে গিয়ে তোমার সাথে একান্তভাবে একা কথা বলবো, সময় কাটাবো। ইহানের আগে ফায়ার হয়ে রাস্তা থেকে ইট তুলে রোহানকে তাড়া করতে লাগলো। বেচারা দৌড়াতে দৌড়াতে শুভ্রার উদ্দেশ্যে বলতে লাগলো, তোমার এই পাগল ভাইকে সামলাও শুভ্রা। বাই দ্য ওয়ে, তোমাকে লাল সাদা শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে। ইহান ইটটা রাস্তার মধ্যেই ছুঁড়ে ফেলে ভাগ্যবশত সেটা রেহানের গায়ে লাগার আগেই রাস্তার অন্য পাশে পড়ে যায়। রোহান দৃষ্টির আড়াল হতে ইহান বিড়বিড় করে চিবিয়ে চিবিয়ে বলতে থাকে, ব্লাডি ইডিয়েট! না আমি শুভ্রার ভাই আর না ও আমার বোন। ইহান রাগে গজগজ করতে করতে শুভ্রার সামনে এসে রাগী কণ্ঠে বলতে লাগলো, বারবার বলেছি না তোকে এই ফালতু ছেলের থেকে দূরে থাকতে? তাও বারবার এর সাথেই কেন তোকে দেখা করতে হবে, কথা বলতে হবে? শুভ্রা কিছু বলার আগে ঈশা হঠাৎ এগিয়ে এসে বলে উঠল, কেন ভাইয়া? রোহান ভাইয়া শুভ্রার সাথে কথা বললে, দেখা করলে আপনার সমস্যা কি? আপনার তো গার্লফ্রেন্ড আছে। আমাদের শুভ্রারও অধিকার আছে একজন বয়ফ্রেন্ড বানানোর। ইয়ান এই মুহূর্তে অনেক কিছু বলতে চেয়েও আর বলতে পারল না। অব্যক্ত অনুভূতিগুলো প্রকাশ করতে পারল না। তার মন ইদানিং কি চাই সে নিজেও বুঝতে পারে না। শুভ্রা কিছুক্ষণ ইহানের দিকে তাকিয়ে থেকে হঠাৎই যেতে যেতে বলে ওঠে, তোমার আমাকে শাড়ি গিফট করার জন্য থ্যাঙ্কস ইহান ভাইয়া। তোমার পছন্দ আসলে অনেক সুন্দর। এইভাবে রাস্তা দাঁড়িয়ে না থেকে বাসায় আসো। ইয়ান শুভ্রা যাওয়ার দিকে স্তব্ধ হয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো। শুভ্রার চোখের আড়াল হতে ইহান আনমনে বিড়বিড় করে বলতে লাগলো, আজও শাড়ি পরে আমার প্রাণ নিতে যাচ্ছিলি তুই? তোকে শাড়ি পরা অবস্থায় দেখে আত্মঘাতী হব জেনেও বারবার একই কাজ করতে চায় মন। এই অবাধ্য অনুভূতির নাম কি দেব আমি শুভ্রা? নীলগিরি পর্যটক কেন্দ্রে বাংলাদেশে বান্দরবান জেলার তঙ্গপ্লংচুট পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। সমুদ্র পৃষ্ঠ থেকে 2200 ফুট উচ্চতা অবস্থান করে নীলগিরি পর্যটক কেন্দ্র সর্বদা মেঘমণ্ডিত থাকে এবং এটাই এই পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ। নীল আকাশের নিচে হাজার হাজার ফুট উঁচু পাহাড়ের মেঘমালায় আচ্ছাদিত সবুজ অভয়ারণ্য দেখে বিমোহিত হয়ে গেল শ্বেতা। দুই নয়ন ভরে সে দেখতে লাগলো প্রকৃতি, ওই নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য। এই বিকালের মুহূর্তটাকে অসম্ভব স্বর্গীয় লাগছে তার কাছে। তার পরনে স্কাই ব্লু কালারের ভেলভেটের একটি ফিনফিনে লম্বা গাউন, লম্বা চুলগুলো কোমর অবধি ছেড়ে দেওয়া। এই রূপেও সাজে সজ্জিত হয়েই সে পাহাড়ের পাশে অবস্থিত রেলিং দেওয়া সরু লম্বা রাস্তা ধরে দৌড়াতে শুরু করলো। নির্ভেজাল রূপে তাকে প্রকৃতির কন্যার মতোই স্নিগ্ধ অপরূপা লাগছে। সেটার সাথে তার বান্ধবীরা, ভার্সিটি থেকে আগত স্টুডেন্টস এবং অনেক ডিপার্টমেন্টের স্যার ম্যাডামরাও রয়েছে। অথচ সকলের মাঝেই একজোড়া তীক্ষ্ণ বিমোহ দৃষ্টি সেটার দিকে বহুক্ষণ যাবৎ তাকিয়ে রয়েছে। অথচ সেদিকে কোমলবতীর কন্যার কোনো ধ্যান নেই। ট্যুর উপলক্ষে নীলগিরি পর্যটন কেন্দ্রে অনেকগুলো রিসর্টে ভাড়া করা হয়েছে। তার মাঝে অর্ধেক মেয়েদের এবং অর্ধেক ছেলেদের জন্য বরাদ্দ রয়েছে। সীতা এবং তার বান্ধবীরা যে রিসর্টে আছে সেটার বারান্দায় সবাই মিলে ট্যুর ডেয়ার খেলছে। তার পাশেই কিছুটা দূরে কেউ কেউ বারবিকিউ বানাচ্ছে, আবার অন্য পাশে অনেকেই বা গিটার নিয়ে গানে আড্ডায় বসেছে। এতক্ষণ যাবৎ ট্যুর অ্যান্ড ডেয়ার খেলায় নীরব দর্শক বনে থাকা শ্বেতার দিকে বোতল ঘুরতেই তার বান্ধবীরা তাকে চেপে ধরল। জুই বলে উঠল, সবাই এতক্ষণ যাবৎ ট্রুথ নিয়েছে, এবার তোকে ডেয়ার নিতেই হবে শ্বেতা।
ওকে ডেয়ার দিবি রে, কিন্তু ওর জন্য কঠিন হয়ে যায় এমন কিছু দিবি না কিন্তু। আরে রিল্যাক্স দোস্ত, আমাদেরকে এত দজ্জাল মনে হয় তোর? বলেই শ্বেতার দিকে তাকিয়ে অনামিকা বলল, আমাদের রিসোর্টের পেছনে একটা বকুল ফুলের গাছ আছে, তুই সেখান থেকে একগুচ্ছ বকুল ফুল নিয়ে আসবি, ঠিক আছে? শ্বেতা ভয়ে ঢোক গিলে বলল, সেই সন্ধ্যাবেলায় ওখানে একা একা যেতে আমার ভয় করবে তো। দেখ শ্রেতা, তুই ডিয়ার নিয়েছিস, তার মানে তোকে এটা পালন করতেই হবে, না হলে তুই আমাদের খেলা থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবি। অহনা শ্বেতার হয়ে কিছু বলতে নিলেই অন্যান্য মেয়েরা তাকে থামিয়ে দিল। অগত্যা শ্বেতা গুটি গুটি পায়ে রিসোর্টের পেছনে বকুল গাছ থেকে ফুল পেরে আনার উদ্দেশ্যে পা বাড়ালো। তার মনটা কেন জানি এই মুহূর্তে ভীষণ কোঁকাইছে। ভয়ে ভয়ে বকুল গাছের কাছে এসে সেখান থেকে কিছু ফুল একত্রিত করে তড়িঘড়ি করে হাঁটতে নিতেই দুটি শক্ত হাত একই সাথে শ্বেতার দুই হাত এবং মুখ চেপে ধরল। হাত দুটির জোর এতটাই বেশি ছিল যে শ্বেতার হাতে এবং মুখে প্রচন্ড ব্যথা অনুভব হতে লাগলো। তবু হাতের মালিক তাকে ছাড়লো না। আষ্টে বেষ্টে টেনে হেসড়ে তাকে নিয়ে যেতে লাগলো গভীর অন্ধকারের দিকে। কে আপনি? আমাকে এভাবে ধরে এনেছেন কেন? ছেড়ে দিন আমায়। অচেনা এক অন্ধকারাচ্ছন্ন জায়গায় মাটিতে পড়ে আছে। তীব্র ভয়ে পেছতে পেছতে অস্ফুট স্বরে কথাগুলো বলল সেটা। ইতিমধ্যে তার হাত পায়ে অসংখ্য জায়গা ছিলে রক্ত বেরোচ্ছে। বিশেষ করে ডান পায়ের হাঁটুতে অনেক ব্যথাও পেয়েছে সে। অথচ দীর্ঘদেহী অভয়টি পৈশাসিক হাসি এসে সেটার দিকে এগিয়ে আসতে লাগলো। পরক্ষণেই নিজের মাস্ক খুলতেই বেরিয়ে এলো একটি কুটিল শয়তানি চেহারা। সেটা অবাক হয়ে আওড়ালো, শাওন মির্জা। শাওন মির্জার আশপাশ থেকে আরো ৩-৪ জন যুবক বেরিয়ে এলো। সেটা দেখে সেটা আরো প্রচন্ড ভয়ে গুটিয়ে গেল। শাওন মির্জা বিটগুটে হেসে সেতার পাশে হাঁটু ভেঙে বসে পড়ল। কি ভেবেছিলে তুমি? আমাকে এরিসের হাতে মার খাইয়ে হেনস্থা করিয়ে তুমি এত সহজে বেঁচে যাবে? একদম ভুল ভেবেছ তুমি। আজ তোমার চরম সর্বনাশ করে তোমার পেয়ারে আশিক মজনু এরিসকে উচিত শিক্ষা দেব আমি। তারপর ওই বেটার এমন হাল করব যে কোনোদিন আমাকে অপমান অপদস্থ করার সাহস পাবে না। বলেই সে তার গায়ের ওড়না টেনে ফেলে দিল সায়ন। তার পার্পেল কালারের রং স্কার্ট ধরে টানাটানি করতে লাগলো। সে তার তীব্র ভয়, অপমান আর লজ্জায় চিৎকার করে কাঁদতে লাগলো। কিন্তু এই শুনশান নীরবতায় তার কান্নার আওয়াজ শোনার মতো কেউ নেই। সায়ন সহ উপস্থিত সকল বকাটের ছেলেগুলোই সে তার এই অবস্থা দেখে বিশ্রীভাবে হাসতে লাগলো। সায়ন যখন সে তার গায়ে হাত দিতেই যাবে তখন আচমকা ধপাস করে কয়েকটি ভারী কিছু জিনিস পড়ার আওয়াজ ভেসে এলো তার কানে। সায়ন আর শ্বেতা দুজনে পেছন ফিরে অবাক হয়ে দেখলো কয়েকটি টর্চ তাদের মুখের ওপর তাক করে রাখা হয়েছে। তার পেছনে ব্ল্যাক ড্রেস আপ পরিহিত একটি অবয়ব দাঁড়িয়ে, তবে সামনে আপাতমস্তক কালো পোশাকে সজ্জিত অবয়ের ভয়ঙ্কর এবং হিংস্র ভাবমূর্তি দেখে মুহূর্তেই ভয়ে জমে গেল সায়ন। সায়নের সাথে থাকা ৩-৪ জন ছেলে মাটিতে মুখ থুবড়ে পড়ে রয়েছে। তাদের দেহ থেকে অযোধ্যায় রক্ত গড়িয়ে পড়ে ভেসে যাচ্ছে সমতল ভূপৃষ্ঠ। সায়ন সামনে তাকাতেই যেন তার সাক্ষাৎ যমদূতকে দেখতে পেল। অথচ সে তার কাছে যেন এক অনিবার্য আশ্রয়স্থল রূপে উপস্থিত হলো স্বয়ং অ্যারিস। এখনো তার সাইলেন্সার লাগানো পিস্তলটা থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। অথচ তার শান্ত চেহারায় এক তীব্র বন্য হিংস্রতার ছাপ। রক্ত লাল চোখ দুটি থেকে যেন রক্ত ঠিকরে বেরিয়ে আসবে এমন অবস্থা। প্যারিসের পাশে আরো ৪-৫ জন যুবক দাঁড়িয়ে রয়েছে। প্যারিসের আদেশ না পাওয়া পর্যন্ত তারা কেউই জায়গা থেকে নড়তে পারবে না। সে তার হঠাৎ কি হলো কে জানে, কান্নারত অবস্থায় আঘাতপ্রাপ্ত দেহ নিয়েই সে ছুটে যেতে চাইল অ্যারিসের কাছে, কিন্তু মাঝপথেই হোঁচট খেয়ে পড়ে গেল সে। অসহায় কান্না ভেজা মুখ করে অ্যারিসের দিকে তাকিয়ে রইল শ্বেতা। অ্যারিস ঘাড় সামান্য কাত করে শ্বেতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকেও তার হিংস্র দৃষ্টির বিন্দুমাত্র পরিবর্তন হলো না। অ্যারিস ধীর পায়ে সায়নের দিকে এগোতে লাগলো। সায়নের চোখে মুখে এই মুহূর্তে তীব্র মৃত্যুর ভয় হানা দিয়েছে। সে শ্বেতার মতো করেই মাটিতে বসে বসে পেছাতে লাগলো। প্রচন্ড ভয়ে গলা শুকিয়ে এসেছে তার, তবুও গলা খানিকটা ভিজিয়ে সে বলতে চেষ্টা করলো, এরিস, শান্ত হ, আমার কথাটা শোনো।
বলতে না বলতেই প্রচন্ড জোরে শাওনের মুখে একটা লাথি বসিয়ে দিল অ্যারিস। এক লাথিতেই শাওনের নাক মুখ দিয়ে অনর্গল রক্ত ঝরতে লাগলো। অ্যারিস শাওনের বুকের ওপর পা দিয়ে আঘাত করে মোচড়াতে মোচড়াতে চিবিয়ে চিবিয়ে হিংস্র কণ্ঠে বলতে লাগলো, কার কলিজা হাত বসানোর চেষ্টা করেছিলি তুই? কার ইজ্জতে দাগ বসানোর চেষ্টা করেছিল তোর মতো হারামখোর? তোর কলিজাটা অনেক বড়, তাই না? দেখি বের কর তো, দেখি কত বড় তোর কলিজা। বলেই শাওনের দিকে তাকিয়ে থেকে পেছনে থাকা একটা যুবকের দিকে হাত বাড়িয়ে দিল অ্যারিস। ছেলেটা অ্যারিসের হাতে একটি 2 সাইজের ধারালো শোল্ডার তুলে দিল। অ্যারিস সেটা নিয়ে একটানে দুভাগ করে প্রথমে শাওনের 2 চোখে প্রবল আক্রোশের সাথে ঢুকিয়ে দিল। তারপর তার জিহ্বা টান দিয়ে ধরে শোল দিয়ে কেটে ফেলল। শাওনের তীব্র চিৎকার এই নিস্তব্ধ উদ্যান ছেড়ে বেরোনোর আগে অন্যান্য যুবকগুলো তার মুখ চেপে ধরল। অ্যারিস তবুও থামল না। 2 হাতে শাওনের বুকে উন্মাদের মতো একের পর এক ছুরির আঘাত করতে লাগলো। রক্তে ভেসে যেতে লাগলো সমগ্র মাটি। অথচ অ্যারিসের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তাকে এই মুহূর্তে ভয়ানক কোনো হিংস্র পশুর চেয়ে কম লাগছে না। সে যেন তার নিজের মধ্যেই নেই। ভয়ঙ্কর সাইকোপ্যাথ মানুষের মতোই তার আচরণ অস্বাভাবিক লাগছিল। একসময় গোঙাতে গোঙাতে শাওনের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তবুও অ্যারিস তার হৃৎপিণ্ড বরাবর ক্রমাগত আঘাত করতে লাগলো। তার বুক ভেদ করে চিরে কলিজা বের করে নিয়ে আসলো। সে তা এতক্ষণ মুখ চেপে ধরে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে যাচ্ছিল, কিন্তু এই দৃশ্য দেখে আর সে নিজেকে সামলাতে পারল না। হাত ছেড়ে দিয়ে গলগল করে বমি করতে লাগলো সে। অথচ অ্যারিসের সাথে যুবকদের এই নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই, যেন এসব ঘটনা নিত্যদিন দেখে অভ্যস্ত তারা। শাওনের দেহটাকে ক্ষত বিক্ষত করে অ্যারিস ক্লান্ত হলো। একটি যুবক তার দিকে পানি আর রুমাল বাড়িয়ে দিল। অ্যারিস হাত মুখে পানি দিয়ে ধুয়ে রুমাল দিয়ে মুছে নিল। তার তেজ এই মুহূর্তে কিছুটা হলেও শান্ত হয়েছে। পরক্ষণেই তার দৃষ্টি গেল কবুতরের ছানার ন্যায় গুটিয়ে যাওয়া নাজুক শ্বেতার দিকে। কোনো কিছু না বলে শ্বেতার দিকে এগিয়ে গিয়ে তাকে কাঁধে তুলে নিল অ্যারিস। শ্বেতা ভয়ে আতঙ্কে চিৎকার করতে যেও নিজেকে সামলে নিল। চোখ মুখ খিচে বন্ধ করে রইল সে। তার মুখ মলমের ন্যায় কোমল তুলতুলে দেহটা পড়ে রইল অ্যারিসের কাঁধের উপর। অ্যারিস তাকে নিয়ে অন্ধকারে হারিয়ে যেতেই তার সাথে যুবকগুলো শায়ন এবং তার সাঙ্গপাঙ্গদের লাশগুলো গায়েব করতে ব্যস্ত হয়ে পড়ল। আমাকে প্লিজ কিছু করবেন না, আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই। অ্যারিসের সামনে হাত দুটো জোর করে চোখ মুখ খিচে একদমই কথাগুলো বলল শ্বেতা। ভয়ে আতঙ্কে তার শরীর থরথর করে কাঁপছে। অ্যারিসকে তার কাছে ভরসাযোগ্য মনে হলেও এই মুহূর্তে ভীষণ ভয় করছে। উঁচু পাহাড়ি রাস্তার একপাশে সে তাকে বড় একটি পাথর খণ্ডের মধ্যে বসিয়ে অ্যারিস হাঁটু ভেঙে তার কাছে বসলো। শান্ত দৃষ্টি নিক্ষেপ করে রাখলো কোমলমতি নাজুক তরণীর পানে। তার মুখে নেই রাগ, ক্ষোভ কিংবা হিংস্রতার কোনো রূপ চিহ্ন। আকাশ জুড়ে অজস্র তারার মাঝে আজ পূর্ণ চন্দ্রিমার উদিত হয়েছে। সেই সাথে শীতল পাহাড়ি বাতাস বইছে। বাতাসের প্রতিটা ঝাপটা সে তার লম্বা ও খোলা চুলগুলোকে বারবার এলোমেলো করে দিচ্ছে। অ্যারিস সে তার চুলগুলো কানের পিঠে আলগোছে গুজে দিল। সে তা অবাক হয়ে তার দিকে তাকালো। হ্যারিসের শান্ত ও সুগভীর দৃষ্টি দেখে সে বেশ বিস্মিত হয়। সে তা কিছু বলার আগে হ্যারিস তার সমগ্র মুখে আলতো পরশ বলিয়ে দেয়। তার শরীরের ক্ষতগুলোই গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে। তারপর মিহিস্বরে বলে ওঠে, তখন খুব ব্যথা লেগেছিল, তাই না? সে তা ওপর নিয়ে মাথা দুলিয়ে সম্মতি জানায়। হ্যারিস বিনা বাক্যে নিজের লেদার জ্যাকেট থেকে একটি মলমের প্যাকেট বের করে। তারপর মৃত হাসতে সেগুলো শ্বেতার শরীরে দৃশ্যমান ক্ষতগুলোই লাগিয়ে দেয়। শ্বেতা যন্ত্রণায় চোখ মুখ খিচে ফেলে। মলম লাগাতে লাগাতে হ্যারিস হঠাৎ শান্তস্বরে বলে ওঠে, তোমার হাঁটুতে কতখানি কেটে গেছে দেখি। শ্বেতা আতকে উঠে তড়িঘড়ি করে বলল, সেটার কোনো দরকার নেই, আমি নিজেই মলম লাগিয়ে নিতে পারবো। হ্যারিস কিছুটা রুক্ষ স্বরে বলে উঠল, আমি তোমার শরীর দেখতে চাইনি, আঘাতপ্রাপ্ত স্থানটা জাস্ট আমাকে দেখাও। শ্বেতা লজ্জায় কুকড়ে গিয়ে স্কার্টের অনেক অংশ ছিঁড়ে যায়। আঘাতপ্রাপ্ত অংশটুকু হ্যারিসের সামনে উন্মোচন করে। হ্যারিস পকেট থেকে তুলা আর সাবলান বের করে কেটে যাওয়া অংশটুকু সযত্নে পরিষ্কার করে দেয়।
শ্বেতার যন্ত্রণায় অ্যারিসের অপর হাত খামচে ধরে। অ্যারিস নির্লিপ্ত থেকে শ্বেতার হাঁটুতে সুন্দর করে ব্যান্ডেজ করে দেয়। শ্বেতা অ্যারিসের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ লক্ষ্য করে অ্যারিসের বাঁ হাতের কনুইতে অনেকটা জায়গায় কেটে গিয়েছে। কিছুক্ষণ এক দৃষ্টিতে সেটা পর্যবেক্ষণ করার পর সে সাহস সঞ্চয় করে বলে ওঠে, আপনার হাত তো অনেকটা কেটে গেছে, ব্যান্ডেজ থাকলে দিন, আমি করে দিচ্ছি। সেসবের দরকার নেই। কোনো দরকার নেই? অ্যারিস শ্বেতার পানে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, আজকাল বড্ড বেশি বেশি কথা বলছো তুমি। শ্বেতা হঠাৎ এক অবাক করা কাণ্ড করে বসলো। অ্যারিসের কাছ থেকে তুলা স্যাভলন আর ব্যান্ডেজ নিয়ে বিনা বাক্যে তার আঘাতপ্রাপ্ত স্থানটাতে সেগুলোতে প্রয়োগ করতে লাগলো। অ্যারিস বেশ যন্ত্রণা অনুভব করলেও মুখ দিয়ে একটা টু শব্দ উচ্চারণ করলো না। এক দৃষ্টিতে শ্বেতার পানে তাকিয়ে রইল সে। শ্বেতা এক মনে তার কোণের জায়গাটাই ব্যান্ডেজ করতে থাকে। অ্যারিস হঠাৎ শীতল কণ্ঠে বলে ওঠে, আমাকে এই মুহূর্তে ভয় লাগছে না তোমার? শ্বেতা ব্যান্ডেজ লাগাতে লাগাতে শান্ত কণ্ঠে বলে, আপনি তো আমাকে ওই শাওন আর ছেলেগুলোর কাছ থেকে বাঁচিয়েছেন, আবার আমার ক্ষতস্থানগুলোতে ব্যান্ডেজও লাগিয়ে দিয়েছেন, তাহলে আপনাকে ভয় কেন পাবো? কিছুক্ষণ আগে তোমার চোখের সামনে যেসব কাণ্ডগুলো হলো সেসব দেখে তো তোমার ভয় পাওয়ার কথা কিংবা ঘৃণা করা উচিত। ভয় আমি পেয়েছি, অস্বীকার করব না। ঘৃণা করো না আমায়? শ্বেতা এই মুহূর্তে একদম চুপ হয়ে গেছে। কি বলবে সে বুঝতে পারল না। সে নিজেও নিজের প্রশ্নের উত্তর জানে না। তারপর আনমনেই বলতে লাগলো, আপনি কয়েকটা জানোয়ারকে হত্যা করেছেন, তাদের এমন নৃশংস মৃত্যুই পাওনা ছিল। এটা নিয়ে আমি আপনাকে কোনো দোষ দেব না, আর না ঘৃণা করব। অ্যারিস হঠাৎ নিজের নির্লিপ্ত মুখভঙ্গি পরিবর্তন করে বাঁকা হেসে বলল, তুমি কি ইনডিরেক্টলি আমাকে কৃতজ্ঞতা জানাচ্ছ? বাই চান্স তুমি আমাকে ভালো মানুষ মনে করে বসনি তো? তাহলে সেটা একদমই ভুল ভাবছো শ্রেতা মুবাশিরা। আমার থেকে কখনো সুস্থ ভালোবাসা কিংবা সুস্থ আচরণ একদমই আশা করো না। সে তো অবাক হয়ে অ্যারিসের দিকে তাকিয়ে থাকে। তার ব্যান্ডেজ করা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। অ্যারিস উঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ধরাস গলায় বলতে থাকলো, যে বাজার আমার অস্তিত্ব কিংবা দুর্বলতাকে ছোঁয়াতো দূর চোখ তুলে তাকানোর চেষ্টা করবে, তার বা তাদের ঠিক আজকের মতো কিংবা এর থেকে ভয়ানক পরিণতি হবে। তারপরে সে তার দিকে তাকিয়ে বলতে থাকে, আর তুমিও কখনো আমার কিংবা আমার ভালোবাসার কাছ থেকে পালানোর চেষ্টা করো না, তাহলে এর পরিণামও তোমাকে খুব খারাপভাবে ভোগ করতে হবে। সে তা অবাক হয়ে অ্যারিসের মুখের দিকে তাকিয়ে থাকে। এই লোকটার হঠাৎ করে কি হয় সে নিজেও বুঝতে পারে না। তার মনে হয় অ্যারিস মাঝে মাঝে বহুরূপী সত্তা লুকিয়ে রাখে। অ্যারিস আচমকা শ্বেতাকে পাঁচকোলা করে কোলে তুলে নেয়। শ্বেতা চমকে উঠে বলে, আরে কি করছেন, নামান আমায়। অ্যারিস শ্বেতার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে, যার অর্থ একদম চুপ থাকবে মেয়ে। ব্যাস, শ্বেতা একদম ভদ্র বাচ্চার মতো চুপচাপ হয়ে যায়। অ্যারিস শ্বেতাকে নিয়ে নিজের অন্যতম প্রিয় শখের বাইক হন্ডেড এক্স প্লান এর কাছে এগিয়ে যায়। নিজের বাইকে রাইডারের সিটে বসে শ্বেতাকে ঠিক তার সামনে নিজের দিকে ঘুরিয়ে বসিয়ে দেয়। সে তার তীব্র অস্বস্তি ও লজ্জা অনুভব করলেও কিছু বলতে পারে না। অ্যারিস কোনো কথা না বলে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় বাইক স্টার্ট দেয়। পাহাড়ি রাস্তায় লাগোয়া ল্যাম্পপোস্টের সোডিয়াম আলোয় রাস্তা আলোকিত হয়ে রয়েছে। তার মধ্যে দিক বেদিক শূন্য হয়ে কালো রঙের বাইকটা প্রচন্ড দ্রুত গতিতে এগিয়ে চলেছে সুদূর পানে। শো শো করে তীব্র বাতাস বইছে। সেটার দমকাই শ্বেতা সুগন্ধি যুক্ত লম্বা খোলা চুলগুলো বারবার অ্যারিসের মুখে আশ্রে পড়ছে। হ্যারিস তবুও নির্বিকার, প্রাণ ভরে সেই মাতাল করা সুগন্ধ নিজের শ্বাসনালীতে টেনে নিচ্ছে। সেই সাথে টেনে নিচ্ছে শ্বেতার শরীরের মিষ্টি মেয়েলি সুঘ্রাণ। একবার বাইকের গতিপথ দেখছে তো আরেকবার শ্বেতার মুখ পানে তাকিয়ে থাকছে। শ্বেতার জড়সড় ও কাচুমাচু ভঙ্গিতে অ্যারিসের দুই বাহুর মাঝে আটকে পড়ে বসে রয়েছে। অ্যারিসের শরীরের এত কাছাকাছি থাকার পর শরীরের পুরুষালী গন্ধের সাথে কড়া পারফিউমের ঘ্রাণ তাকে যেন মাতাল করে দিচ্ছে। বারবার এক অজানা আকর্ষণ বোধ করছে সামনের এই মানুষটির প্রতি। দীর্ঘক্ষণ চাপা নীরবতা ভঙ্গ করে হঠাৎ শ্বেতা বলে উঠল, আজকে যে এতগুলো খুন করলেন, সবাই যদি সেগুলো সম্পর্কে জেনে যায় তখন কি করবেন? হ্যারিস বাঁকা হেসে নির্লিপ্ত ভঙ্গিতে বলে, আমাকে তোমার এত কাছে খেলোর মনে হয় মাই অ্যাডিকশন? আজকের রাতের পর আগামীকাল সকালে
ওদের দেহের কোনো অস্তিত্ব কখনো কেউ খুঁজে পাবে না। শ্বেতা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু কিভাবে? আর আপনার এত ক্ষমতা? আমার ক্ষমতা সম্পর্কে এখন তোমার এত কিছু জানার দরকার নেই, সময় হলে নিজে থেকে জানতে পারবে। আচ্ছা, আমার বান্ধবীরা আর স্যার ম্যাডামরা যদি আমার সম্পর্কে খোঁজ করে, ওরা আমাকে না পেয়ে যদি টেনশন করে? এসব চিন্তা তোমার করতে হবে না, তুমি শুধু নিজে স্বাভাবিক থাকলেই হলো। আবারও দুজনের মধ্যে নীরবতা বিরাজ করে। শ্বেতা হঠাৎ হ্যারিসের দৃঢ় গভীর নিঃশ্বাসের আওয়াজ শুনতে পেয়ে থমকে যায়। বাইকটাও কেমন টালমাটাল ভঙ্গিতে চলছে। শ্বেতা আঁতকে উঠে বলল, বাইকটা হঠাৎ এভাবে চলছে কেন? আর আপনার কি কিছু হয়েছে? হ্যারিস কোনো কথা না বলে আচমকা বাইকের ব্রেক কষে। তাতে শ্বেতা হঠাৎ করে হ্যারিসের চওড়া বুকে আশ্রয় পড়ে। উঠতে নিতেই খেয়াল করে হ্যারিসের দুই হাতে তাকে চাপড়ে ধরে রয়েছে। তার বুকে হ্যারিস হঠাৎ এলোমেলো ভঙ্গিতে মাথা গুজিয়ে দিল। সে তার নড়াচড়া করলেও হ্যারিস তাকে আটকে দেয়। তারপর অনেকক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে সে তাকে নিজে থেকে দূরে ঠেলে দেয়। বাইক থেকে নেমে হ্যারিস রেলিং ঘেঁষা সরু পাহাড়ি রাস্তায় গিয়ে দাঁড়ায়। প্রায় সমতল ভূমিতে চলে এসেছে তারা। নিচে ছোট্ট একটি নদী প্রবাহমান। নিস্তব্ধ রাতের কলকল তরঙ্গ নিয়ে বয়ে চলেছে উর্মিমালা। হ্যারিস সেদিকে নিরন্তর তাকিয়ে রইল। শ্বেতা বাইক থেকে নেমে অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে গুটি গুটি পায়ে হ্যারিসের পাশে গিয়ে দাঁড়ায়। হ্যারিস তাকে দেখে থমথমে কণ্ঠে বলে ওঠে, এখানে কেন এসেছো তুমি? আমার থেকে সবসময় দূরে দূরে থাকবে তুমি মেয়ে। শ্বেতা ভীষণ অবাক হয়। এই লোকটার হঠাৎ করে কি হয় কে জানে। নিজেই শ্বেতার কাছাকাছি আসবে, তাকে নিজের কাছে নিয়ে আসবে, আবার নিজেই বলবে তার থেকে দূরে থাকতে। মাথার তার কয়টা ছিঁড়া কে জানে। শ্বেতা বিড়বিড় করে বলে ওঠে, আপনার গায়ে কি ঘা লেগে আছে নাকি যে কাছে আসলেই গায়ে ফোসকা পড়বে? তার বিড়বিড় করে বলা কথাটি হ্যারিস শুনে ফেলে। সে তার একদম কাছাকাছি এসে তার দুই বাহু ঝাঁকিয়ে কিছুটা রুক্ষস্বরে বলে ওঠে, এই মেয়ে, বোকা নাকি তুমি? বুঝতে পারো না তোমার প্রতি আমার কতটা আকর্ষণ আর নেশা জমা রয়েছে? মানসিক এবং শারীরিক দুদিক থেকে তোমার একান্ত আপন করে পেতে চাই আমি। চুম্বক আর লোহা যেমন একসাথে থাকলে কখনোই আলাদা থাকতে পারে না, তেমনি তুমি আমার কাছাকাছি থাকলে আমি কিছুতেই তোমার কাছ থেকে দূরে যেতে পারবো না। আমার কাছাকাছি থাকলে তোমার সর্বনাশ হয়ে যাবে। বলেই শ্বেতাকে আবারও নিজে থেকে দূরে সরিয়ে দেয় হ্যারিস। শ্বেতা হালকা ব্যথা পেলেও সেটা সহ্য করে নেয়। তারপর মৃদুস্বরে বলে ওঠে, তাহলে আমাকে নিজের কাছাকাছি আনেন কেন? একেবারে দূরে সরিয়ে দিলেই তো পারেন। শ্বেতার এই কথাটাতে হ্যারিসের মুখের মাঝে হঠাৎ করে হিংস্রতা ভয় করে। দুই চোয়াল শক্ত হয়ে গেল। সে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তার চোখে চোখ রেখে হ্যারিস দাঁতের দাঁত চেপে বলতে লাগলো, ইহ জন্মে এই চিন্তার মাথায় আনো না শ্রেতা। আমার থেকে দূরে সরে যাও তো দূর। আমাকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করা বন্ধ করে দাও, কারণ তোমার অস্তিত্ব জুড়ে শুধুমাত্র আমি বিরাজ করব। তুমি চাইলেই সেই নিয়তি কখনো বদলাতে পারবে না। হ্যারিসের হঠাৎ সে তার কাঁপতে থাকা গোলাপি উষ্ঠযুগলের দিকে দৃষ্টি স্থির হলো। সেদিকে তাকিয়ে তার হঠাৎ করে হৃদস্পন্দন বেড়ে গেল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে তার ঠোঁট জোড়া খুব কাছাকাছি নিজের ঠোঁট জোড়া নিয়ে এলো হ্যারিস। দুই ঠোঁটের মাঝখানে মাত্র কয়েক সেন্টিমিটারের দূরত্ব। এটা দেখে সে তার চোখ মুখ হেসে বন্ধ করে নিল। হ্যারিস শেষ মুহূর্তে এসে নিজেকে সামলে নিল। সে তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে অন্যদিকে ঘুরে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। সে তাও ঘটে যাওয়া ঘটনার কথা আজ করতে পেরে লজ্জায় মিয়ে গেল। হ্যারিস বিড়বিড় করে বলতে লাগলো, না, আর ওকে আমার কাছ থেকে দূরে রাখা সম্ভব না। যা করার খুব দ্রুত করতে হবে। তারপর সে তার দিকে ঘুরে তাকিয়ে হ্যারিস বলে ওঠে, খুব তাড়াতাড়ি মিসেস এরি শাহরার খান হওয়ার প্রস্তুত হয়ে যাও মিস শ্রেতা মুবাশিরা। মানে খুব দ্রুতই তোমার বাসায় আমি বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি। তোমাকে নিজের বউ বানাবো আমি। হ্যারিসের শেষের কথাটা শুনে সে তার মাঝে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে কি খুশি হয়েছে, লজ্জা পেয়েছে নাকি ভয় পেয়েছে কিছুই বুঝতে পারল না। শুধু একটা তীব্র ঘোরের মধ্যে চলে গেল যেন। হ্যারিস এগিয়ে এসে সে তাকে বাচ্চাদের মতো করে সামনে থেকে তার দুই বাহু নিজের দুই কাঁধে নিয়ে কোলে তুলে নিল। সেটা প্রচন্ড ঘাবড়ে গেলেও হ্যারিস তা আমলে নিল না। সে তার দুই পা একত্রিত হয়ে হ্যারিসের পিঠের মাঝখানে আটকে রয়েছে। হ্যারিস সে তাকে নিজের দুই বাহুতে আগলে নিয়ে হাঁটতে হাঁটতে সোডিয়াম লাইটের আলোর কাছে নিয়ে আসলো।
তারপর তার মুখের খুব কাছাকাছি নিচের মুখ নিয়ে এসে আলতো করে তার ঠোঁটে চুমু খেয়ে বসলো। সে তার ক্ষুদ্র দেহে আবারও প্রকম্পিত হয়ে উঠল। প্যারিস সে তার পানে নেশালো দৃষ্টি তাক করে হাসকি স্বরে বলতে লাগলো, আমার ভালোবাসা কিন্তু মোটেও আলতো চোপের মতো সহজ নয়। সেগুলো ভয়ানক রকমের কঠিন, যা শুধুমাত্র তোমাকেই সহ্য করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। আর কখনো যদি আমাকে ছেড়ে যাওয়া, আমার কাছ থেকে পালনে কিংবা আমাকে ধোঁকা দেওয়ার মতো কাজ করেছ, আই সোয়ার সেদিন আমার ভালোবাসার ভয়ানক রূপ ধারণ করবে, যা হয়তো তোমার সহ্য ক্ষমতার অনেক বাইরে চলে যাবে। আমার ভালোবাসা নামক শাস্তি তোমাকে বহন করতে হবে আজীবন। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস মাই অ্যাডিকশন। বলেই সে তার সরু লম্বা নাকে নিজের নাক ঘষল অ্যারিস। আর সে তা কেবলমাত্র ফ্যালফ্যাল দৃষ্টি মেলে তাকে রইল অ্যারিস নামক রহস্যময় মানবটির মুখ পানে। কাল সারা রাত তুই কোথায় ছিলি শ্বেতা? আমি তো চিন্তায় কতটা অস্থির হয়ে গিয়েছিলাম তুই জানিস। সকালবেলা সে তাকে রিসর্টের বারান্দায় বসে থাকতে দেখে অহনা চিন্তিত মুখে এগিয়ে এসে কথাটা বলল। অ্যারিসের কথা মতোই শ্বেতা তার দেওয়া একটি লং ড্রেস পরে আঘাতপ্রাপ্ত স্থানগুলো যথাসম্ভব লুকিয়ে ফেলেছে। তাই অহনা তাকে দেখে ঘটনার কিছুই আঁচ করতে পারল না। শ্বেতা মৃদু হেসে জবাব দিল, শুধু তুই আমার চিন্তায় অস্থির হয়েছিলি, আর বাকিরা স্যার ম্যাডামরা কেউ আমার খোঁজ করেনি? অহনাকে এই মুহূর্তে কিছুটা ভাবুক দেখালো। সে শ্বেতার পাশে বসতে বসতে জবাব দিল, ব্যাপারটাই আমিও ভীষণ আশ্চর্য হয়েছি শ্বেতা। তুই গতকাল রাত থেকে নিখোঁজ ছিলি, অথচ আমি আর আমাদের গ্রুপের মেয়েরা ছাড়া আর কাউকেই তোকে নিয়ে চিন্তা করতে দেখিনি। চিন্তা তো দূরের কথা, তোর ব্যাপারে কেউ খোঁজ নেওয়ার আগ্রহ দেখায়নি। শ্বেতা অবাক হয়ে জানতে চাইল, কিন্তু এমনটা কি করে সম্ভব? আমরা প্রত্যেকটা স্টুডেন্ট তো স্যার ম্যাডামদের রেসপন্সিবিলিটি। আমাদের কিছু হয়ে গেলে তো তাদের উপর দায়ভার পড়বে। তাহলে তাদের একটা জলজ্যান্ত ছাত্রী নিখোঁজ হয়ে গেল, অথচ তাদের মধ্যে ব্যাপারটা কোনো প্রভাবই ফেলল না। বিষয়টা কি আদৌ বিশ্বাসযোগ্য? আমার মনে হয় এই ব্যাপারটাই কোনো ঘাপলা আছে। আর জানিস, গতকাল থেকে শাওন মির্জা আর তার কয়েকজন ব্যাচমেটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে তারা এমনভাবে গায়েব হয়েছে যে তাদের কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে এভাবে জলজ্যান্ত কতগুলো মানুষ পৃথিবী থেকে গায়েব হয়ে যায় কিভাবে? শাহিন মির্জার কথা উঠে আসতেই সে তার গতকাল রাতের লোমহর্ষকর ঘটনাগুলো মনে পড়ে শরীর শিউরে উঠল। তার চমকানো স্পষ্ট টের পেল অহনা। সে চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করল, তোর হঠাৎ কি হয়েছে? আর তুই তো বললি না গতকাল রাতে তুই কোথায় ছিলি? আরে রিসোর্টের আশেপাশেই ছিলাম, ঘুম আসছিল না, তাই শেষ রাতে বারান্দায় বসে কাটিয়ে দিয়েছিলাম। এটা নিয়ে এত চিন্তা করিস না তো। এখন আমি ফিরে এসেছি, এটা কি যথেষ্ট নয়? হ্যাঁ তা ঠিক। আচ্ছা যাই হোক, এখন তাড়াতাড়ি রুমে গিয়ে প্যাকিং করা শুরু কর। এখনই প্যাকিং করব কেন? আমাদের পিকনিক তো আরো 2 দিন আছে। সব ক্যান্সেল। আমাদেরটা শহর সব ডিপার্টমেন্ট হেডরা ঘোষণা দিয়েছেন আজকের মধ্যে আমাদেরকে ঢাকা ব্যাক করতে হবে। সে তা ভীষণ অবাক হয়ে গেল। হঠাৎ করে এত তাড়াহুড়ো করে ঢাকা ব্যাক করার কারণ কি? এর মধ্যে আবার কোনো ঘাপলা আছে কিনা কে জানে। সবাই ব্যাগ প্যাকিং করে বাসের উদ্দেশ্যে রওনা হয়েছে। পাহাড়ের ফ্রিজ ঢালা রাস্তার বাঁকে লাল রঙের 5-6টা বাস দাঁড়িয়ে রয়েছে। অনেক স্টুডেন্ট আর স্যার ম্যাডামরা ইতিমধ্যে সেখানে অবস্থান করছে। শ্বেতা অহনা সহ নিজের ফ্রেন্ড সার্কেলের বান্ধবীদের নিয়ে বাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ালো অ্যারিস। হ্যারিসকে দেখে শ্বেতা থমকে গেল। একটা অজানা ভয়, অস্বস্তি ঘিরে ধরল তাকে। অপরদিকে অহনা, অনামিকা, শান্ত, জুই এরাও কিছুটা চুপসে গিয়ে দাঁড়িয়ে পড়ল। হ্যারিস সবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। জুই কিছুটা সাহস সঞ্চয় করে হেসে বলে উঠল, কিছু বলবেন এরিস ভাইয়া? হ্যারিস কিছুক্ষণ চুপ করে থেকে শ্বেতা, অহনা বাদে বাকি সকলের দিকে সরু দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, এরপর থেকে কাউকে দুর্বল কিংবা নরম পেয়ে তার সাথে যেমন খুশি তেমন বিহেভিয়ার করা, তাকে আলতু ফালতু ডেয়ার দেওয়া থেকে বিরত থাকবে। কে জানে তোমাদের এমন ওভার স্মার্ট বিহেভিয়ার তোমাদের বিপদের কারণ হতে পারে। হ্যারিসের কথা শুনে শ্বেতা, অহনা বাদে বাকিরা ভয়ে জমে গেল। সকলে এক পলক শ্বেতার দিকে তাকিয়ে থেকে হ্যারিসের উদ্দেশ্যে মাথা নিচু করে সম্মতি জ্ঞাপন করে দ্রুত বাসের উদ্দেশ্যে চলে গেল। শ্বেতা চলে যেতে নিলেই হ্যারিস তার হাত টেনে ধরে তাকে নিজের সামনে সোজা করে দাঁড় করিয়ে শান্ত স্বরে বলতে লাগলো, এরপর থেকে অচেনা কোনো জায়গায় একা যাওয়া কিংবা পরিচিত অপরিচিত যে কোনো ছেলের সাথে কথা বলা কিংবা দেখা করার আগে 10 বার ভাববে, মনে থাকবে?
শ্বেতা ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর রিনরিনে স্বরে বলল, আমি এবার যাই। সাবধানে যাও, নিজের খেয়াল রাখবে। অ্যারিসের গম্ভীর কথাগুলো শেষ হওয়া মাত্রই শ্বেতা মাথা নাড়িয়ে দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করলো। যদিও তার হাঁটুতে এখনো ব্যথা রয়েছে, তবুও সেসবের তোয়াক্কা করল না সে। অ্যারিস তার যাওয়ার পানে তাকিয়ে থাকতে থাকতে ঠোঁটের কোণে একটা সূক্ষ্ম হাসি রেখা টানলো।